সৃজনী বোকা বোকা চোখে একবার মাইশার দিকে তাকাচ্ছে তো একবার ভাবনার দিকে। তার মনে হচ্ছে এরকম মুখ কাঁদলে হয়। মাথা ব্যথার কারণে তো কখনোই সে ভাবনা আপুকে কাঁদতে দেখেনি, তাহলে আজকে কেন? সৃজনী আবার প্রশ্ন করবে তার আগেই মাইশা চোখ রাঙিয়ে তাকে বলল, গল্প করতে যে এসেছিস, সামনে না তোর ইয়ার ফাইনাল পরীক্ষা? পড়ছিস ঠিক করে? আমি কিন্তু রেজাল্ট দেখবো বলে দিলাম। পরীক্ষার কথা মনে পড়তেই সৃজনীর মাথা থেকে সব প্রশ্ন উবে গেল। সে কোনো প্রশ্ন না করেই দুজনের কাছে বিদায় নিয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। তার বোনকে ভরসা নেই, বলা তো যায় না এখনই এসে বলবে এটা পড়া দে। সৃজনী তো রিভাইস না দিয়ে হুট করে পড়া দিতে পারবে না, তখন নিশ্চিত সে বকা খাবে। তাই বাধ্য হয়েই নিজেকে রক্ষা করার স্বার্থে এই দরটা দিল সে। সৃজনী বেরিয়ে যেতেই মাইশা ভাবনার কাছে আসলো। ভাবনার মাথায় হাত বুলিয়ে বলল, কিছুক্ষণ একা থাক, তবে কিছু করার কথা ভাবার আগে একবার নিজের মা বাবার কথা মনে করে নিস। লিপিকার মতন তুইও কিন্তু তাদের একমাত্র সম্পদ, বুঝেছিস? ভাবনা মাথা দোলালো। মাইশা আরও একবার ভাবনার মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল। মাইশা বেরোতেই ভাবনা দরজা লাগিয়ে ছুটে এসে বিছানায় উবু হয়ে শুয়ে পড়ল। অনবরত কাঁদতে লাগলো। এতটা কষ্ট হবে জানলে সে কখনো ভালোবাসতো না, আর না কখনো ওয়াহিদের সাথে বন্ধুত্ব করে তাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখত। আর কোনোদিন সে কাউকে ভালোবাসবে না, কাউকে না। ভার্সিটির ক্লাসরুমে বসে আছে সবাই। মিত্র বান্ধব চক্রের আজকের হাসি তামাশার বিষয় হলো ওয়াহিদ আর লিপি আজকে একসাথে ভার্সিটি এসেছে। ওয়াহিদ নাকি লিপির জন্য তার বাসার সামনে অপেক্ষা করছিল। বিয়ের কথা উঠতে না উঠতেই ওয়াহিদের এত কেয়ার দেখেই সবাই একটু মজা নিচ্ছে। সবাই হাসলেও হাসি নেই মাইশা আর ভাবনার মুখে। সবার সামনে তাল মিলানোর জন্য মাইশা মাঝে মাঝে হাসলেও ভাবনা বইয়ে একবার যে আসার পর মুখ ডুবিয়েছে আর উঠায়নি। ওরা সবাই কথা বললেও ভাবনার মনোভাব দেখে মনে হচ্ছে ও সেই সবের কোনো কিছুই কানে নেয়নি। ব্যাপারটা আনাইশার চোখে সবার আগে পড়ে। আনাইশা সবাইকে থামিয়ে ভাবনার দিকে দেখিয়ে দেয়। তাইজিন বলে, কি ব্যাপার, আমাদের ভাবনা রানী আজকে বিদ্যাসাগরিণী হওয়ার প্ল্যান করছে নাকি? আনাইশা তাইজিনের সাথে তাল মিলিয়ে হাসতে হাসতে বলল, আমার মনে হয় আজকে যে নতুন টিচার আসছে তাকে ইমপ্রেস করার জন্য ভাবনা আমাদের প্রস্তুতি নিচ্ছে। মাইশা একটু অবাক হয়েই জিজ্ঞাসা করে, নতুন টিচার আসছে মানে কবে? উদিত বলে, গতকাল নাকি জানিয়েছে। আমরা তো চলে গিয়েছিলাম, তাই জানতাম না। আমিও আসার পরেই শুনছি। ওয়াহিদ আরও একটু খোঁচা দিয়ে ভাবনাকে জিজ্ঞাসা করে, স্যার শুনলাম অন্যমেরির সাথে ইয়ানিং আমাদের ভাবনা বোধহয় সেই খবরটা আগেই পেয়ে গেছে। ওয়াহিদের কথায় ওয়াহিদ সহ সবাই তাল মিলিয়ে এসে উঠল মাইশা বাদে। কিন্তু ভাবনা এখনও নিরুত্তর। ওয়াহিদের কেন জানি ভালো লাগলো না। ভাবনা কখনোই এমন করে না। ওয়াহিদ যাই বলুক কেউ পাত্তা না দিলেও ভাবনা ঠিক শুনে। সেইভাবে আজকে ভাবনা নিজেই তাকে ইগনোর করছে। এমনকি কালকে থেকে ফোনও ধরছে না ভাবনা তার। কিছু একটা তো হয়েছে। ক্লাস শেষে ভাবনার সাথে এই ব্যাপারে কথা বলার সিদ্ধান্ত নিল ওয়াহিদ। এরই মাঝে লিপিকা ভাবনার সামনে গিয়ে দাঁড়ালো। ভাবনার মুখটা উঁচু করে হাত দুটো ধরে বলল, আমাকে ক্ষমা করে দিস ভাবনা, আমার সেই দিন মাথা ঠিক ছিল না, আমি তোর সাথে ঝগড়া করে ফেলেছিলাম, প্লিজ রাগ করিস না আমার উপর। ভাবনা নিজের হাত ছাড়িয়ে মুচকি হেসে বলল, আমরা সবাই বন্ধু লিপি, আমাদের মধ্যে মাঝে মাঝে একটু টুকিটাকি ঝুট ঝামেলা হবে, এই নিয়ে এত ভাবা ঠিক না। আমি তোর উপর রাগ করিনি, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। লিপিও মুচকি হেসে কিছু বলবে তার আগেই ক্লাসরুমে টিচার প্রবেশ করলো। তাকে দেখে সবাই নিজ নিজ আসনে দাঁড়িয়ে গেল। টিচারটা রুমে প্রবেশ করতেই সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। বরাবরের মতন মাইশা আর ভাবনা বাদে। আনাইশা এত বড় হাঁ করেছে যে কেউ চাইলেই এখন তার মুখের ভাতের নলা ঢুকিয়ে দিতে পারে। এসব কিছু কারণ টিচারের লুক। উজ্জ্বল ফর্সা গায়ে কালো শার্ট পরা, হাতাগুলো ফোল্ড করা, চুলগুলো সিল্কি জেল দিয়ে স্টাইল করা, চাপদাড়ি হালকা করে। ঠোঁটগুলো দেখে মনে হচ্ছে উনি পিঙ্ক কালারের লিপস্টিক দিয়ে এসেছে। মাঝে মাঝে নিজের ভেনি হাত দিয়ে চুলগুলোকে সামনে সরিয়ে দিচ্ছে। এরকম ড্যাশিং লুক নিয়ে কোনো টিচার প্রবেশ করলে যে কেউ তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে বাধ্য। উনি ক্লাসে এসেই বললেন, হ্যালো, আমি আপনাদের নতুন টিচার সৌরস আনান। আমি আপনাদের নতুন মৌলিক ক্লাসের টিচার। আশা করি আপনাদের সাথে ক্লাস করে আপনারা এবং আমি দুই পক্ষই সন্তুষ্ট থাকব।
সবাই কি বলবে, সবাই তো তাকে দেখতে ব্যস্ত হাঁ করে। সৌরাজ হয়তো সেটা খেয়াল করেছে। স্টুডেন্টদের দিকে তাকিয়ে একবার ঠোঁট বাঁকিয়ে আসলো। তার হাসি দেখে মেয়েরা তো পারলে অজ্ঞান হয়ে যায়। সৌরাজ আরও একবার এক্সকিউজ মি বলে সবার মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করলো। সবার এই কাহিনী দেখে ভাবনার বিরক্ত লাগলো। মুখ তুলে সেও একবার দেখলো স্যারের দিকে। এতক্ষণ সে খেয়াল করেনি বা খেয়াল করার প্রয়োজনও মনে করেনি, কিন্তু একবার মাথা তুলে তাকাতেই সেও কিছুক্ষণের জন্য সৌরাজের সৌন্দর্যে হারিয়ে যায়। যখনই সৌরাজ সবাইকে বসতে বলল তখনই ভাবনার হুঁশ ফিরল, আর সে চুপচাপ বসে পড়ল। তারপর মাথা নিচু করে রইল। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তাই আজকে আমরা সবার পরিচয়টা শেষ করে দেই। আমার নাম তো বলেই দিলাম, আমি এক্সপোর্ট থেকে পড়াশোনা শেষ করে এসেছি। মেয়েরা আরও একবার ক্রাশ খেলো সৌরাজের উপর। একজন তো বলেই দিল, স্যার আপনার কেরিয়ার তো আরও শাইন করতো, কিন্তু আপনি বাংলাদেশে ফিরে আসলেন কেন? সৌরাজ হাসলো, বলল, কেরিয়ার থেকে আমার কাছে ফ্যামিলি বেশি ম্যাটার করে, তাই চলে এসেছি। আশা করি বুঝতে পেরেছেন। আরও একটা মেয়ে দাঁড়িয়ে লাজুক হেসে বলল, স্যার আপনি আমাদের থেকে বড়, আমাদের আপনি তুমি করেই বলতে পারেন। মেয়েটার কথাই সবাইকে পাগল করে আরও একবার হাসলো সৌরাজ। বলল, না দরকার নেই, আমি আপনিতেই কমফর্টেবল। তো এইবার এক এক করে আপনাদের পরিচয়টা জানতে চাই। আপনাদের নামগুলো বলুন। সবাই ভদ্রভাবে লাজুক লাজুক ভাব নিয়ে নিজের নাম বলতে লাগলো। মাইশা, আনাইশা, উদিত, তাইজিন, ওয়াহিদ, লিপিকা সবাই নাম বলতে লাগলো। কিন্তু ভাবনার কাছে আসলো, কিন্তু সে কোনো উত্তর দিল না। আসলে ভাবনা নিজের মধ্যে নেই, সে তো ভাবছে ওয়াহিদের কথা। বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। সবাই পরিচয় দিতে দিতে কখন যে তার কাছে এসেছে সেটাও খেয়াল করেনি। সৌরাজ ভ্রুকুচকে তাকিয়ে আছে ভাবনার দিকে। উত্তর দিচ্ছে না দেখে কয়েকবার গলা খাকারি দিয়ে উঠল, কিন্তু ভাবনা তবুও উত্তর দিচ্ছে না। সে নিজের মতোই বইয়ের দিকে তাকিয়ে আছে। মাইশা পাশে থাকায় মাইশা ওকে ধাক্কা দিল হালকা করে। ভাবনা মাইশার ধাক্কায় হুঁশ ফিরে পেল। মাইশার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলবি? ভাবনার কথাই স্পষ্ট বুঝে যাচ্ছে সে অন্য দুনিয়ায় ছিল এতক্ষণ। মাইশা কিছু বলবে তার আগেই সৌরাজ জিজ্ঞাসা করলো, আপনি কি ক্লাসরুমে ছিলেন? স্যারের গলার আওয়াজ শুনে ভাবনা দ্রুত দাঁড়িয়ে গেল। ভাঙা ভাঙা গলায় বলল, জি স্যার। সৌরাজ জিজ্ঞাসা করলো আবার, আপনি কি জানেন ক্লাসে কি চলছে? ভাবনা চোখ মুখ চেপে ধরল। সে ক্লাসে মনই দেয়নি, ভেবেছিল স্যার বা কেউ হয়তো খেয়াল করবে না, কিন্তু এভাবে সে ধরা পড়ে যাবে ভাবেনি। না মানে স্যার। সৌরাজ একটু কঠিন স্বরে জিজ্ঞাসা করলো, যদি ক্লাসে মন না থাকে তাহলে আসেন কেন? যেই দিন ক্লাসে মন দিতে পারবেন সেই দিনই ক্লাসে আসবেন। এখন যদি ক্লাসে মন থাকে তাহলে বসুন, না হলে বেরিয়ে যেতে পারেন। আমার ক্লাস করতে কেউ বাধ্য নয়। ভাবনা মাথা নিচু করে বসে রইল। কপালে যখন শনির প্রভাব পড়ে তখন সব কিছুতেই খারাপ ঘটনা ঘটে। কালকে থেকে ভাবনার সাথে কিছুই ভালো হচ্ছে না। সবাই শুধু তাকে কষ্টই দিচ্ছে, একটুও ভালো লাগছে না তার। মনে হচ্ছে এই সময়টা তাড়াতাড়ি কেটে গেলে সে বাঁচবে। স্যারের খারাপ ব্যবহার ভাবনার বেশি একটা গায়ে না লাগলেও মাইশার খারাপ লেগেছে। আশ্চর্য, কোনো ছাত্রীর সাথে উনি এভাবে কেন কথা বলবে? ছাত্রীর কোনো সমস্যা কি থাকতে পারে না? ভদ্রভাবেই তো বলা যেত যে ক্লাসে মন দাও, কিন্তু সেটা না করে উনি আরও বলছে ক্লাস করলে করো, নইলে বেরিয়ে যাও। অভদ্র স্যার একটা। আরও একবার কিছু করুক, এবার ডাইরেক্ট ভিসি স্যারের কাছে গিয়ে বিচার দিবে। মাইশার খুব ইচ্ছা করলো দুটো কথা শুনিয়ে দিতে, কিন্তু হাজার হোক টিচার তো, অভদ্র হলেও টিচারকে সম্মান করা উচিত। এই মর্মে আপাতত চুপ হয়ে গেল সে। ওয়াহিদ ভাবনার সাথে কিছু কথা বলবে, তাই ও ভাবনাকে নিজের সাথে নিয়ে গেছে। মাইশাও আটকায়নি, বরং ভাবনা যেতে চায়নি দেখে ওকে জোর করে বুঝিয়ে পাঠিয়েছে। মাইশার মতে ওদের একবার নিজেদের মধ্যে কথা বলে নেওয়া উচিত। ভালোবাসা নামক বস্তুর জন্য বন্ধুত্ব নামক সুন্দর সম্পর্কটা নষ্ট করতে দিতে চায় না মাইশা। আর সব কিছুর সমাধান হলো খোলামেলা বিষয়টা আলোচনা করা। উদিত যদি ওয়াহিদকে এই ব্যাপারে কিছু বলেও থাকে তাহলে ভালোই করেছে, কারণ ওয়াহিদের বোঝা উচিত সবটা। আর যদি ওয়াহিদ সত্যিটা জানে তবে ভাবনা চাইলে সত্যিটা বলবে, আর যদি ওয়াহিদ সত্যিটা না জানে তবে ভাবনা চাইলে সত্যিটা বলবে, আর নইলে না। কিন্তু মাইশার মন বলছে আজকে ভালো কিছুই হবে। ওয়াহিদ তো লিপিকাকে ভালোবাসে না, আর না লিপিকা ওয়াহিদকে ভালোবাসে। সেই হিসেবে ওয়াহিদ যদি ভাবনার ফিলিংসকে গুরুত্ব দেয়। মাইশা দাঁড়িয়ে অপেক্ষা করছে রিক্সা বা অটোর জন্য। হুট করে পাশে তাকাতেই খেয়াল করলো কেউ একটা দৌড়ে তার দিকে আসে। মাইশা চোখ ছোট ছোট করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো মানুষটাকে। কাছে আসতেই বুঝতে পারলো মানুষটা ইরশাদ। ইরশাদ মাইশার কাছে এসে হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলো,
কখন থেকে ডাকছি, শুনতে পাওনি মাইশা? মাইশা একটু অবাক হলো, তাকে কি প্রয়োজন ইরশাদের, মুখে বলল, না, শুনতে পাইনি। আপনি আমায় ডাকছিলেন কেন? কি দরকার? ইরশাদ সোজা হয়ে দাঁড়ালো, বলল, তোমাকে দাঁড়াতে দেখলাম এখানে, তাই। ইরশাদ নিজেও বুঝতে পারছে না সে কেন এইভাবে ছুটে আসলো। গাড়ি নিয়ে যাচ্ছিল ওই দিক দিয়ে, প্রতিমধ্যে মাইশাকে দেখে গাড়ি রেখে ছুটে আসে তার কাছে। কেন আসে জানে না সে, তবে তার মন বলছিল মাইশা একা আছে, এখন কথা না বলে কই যাবে, তাই এসেছে ও। আমার গাড়িতে চলো, অপেক্ষা করতে হবে না কোনো কিছুর জন্য। মাইশা রাস্তায় মন দিয়ে গাড়ি দেখতে দেখতে বলল, লাগবে না, আমি চলে যাব, অভ্যেস আছে। মাইশার হাত উঁচু করে রাস্তা দিয়ে যাওয়া একটা রিকশাকে ডাকবে তার আগেই ইরশাদ ওর হাত থামিয়ে দিল, ধমকের সুরে বলল, এমনি এমনি ডাকছি না, তোমার সাথে কিছু কথা আছে, তাই যেতে বলছি। মাইশা হাত ছাড়িয়ে নিল। বলুন, কি বলবেন? এখানে বলুন, সমস্যা নেই। ইরশাদ থতমত খেয়ে গেল। সে এমনি বলেছিল কথা আছে যাতে মাইশা তার সাথে যায়। তার সত্যিকার অর্থে মাইশার সাথে কোনো প্রয়োজন নেই, কিন্তু কেন জানি মাইশার কথা শুনতে তার ভীষণ ভালো লাগে। এমন মিষ্টিভাষী মেয়ে খুব কমই দেখেছে সে। সত্যি বলতে মাইশার গলার আওয়াজের উপর ইরশাদ মারাত্মকভাবে ক্রাশ খেয়েছে। ইরশাদকে চুপ থাকতে দেখে মাইশা আবার প্রশ্ন করল, বলুন। উপায় না পেয়ে ইরশাদ বলল, আসলে এইখানে দাঁড়িয়ে কথা বললে সমস্যা হতে পারে, কণা বা কণার ফ্রেন্ডরা দেখে নিলে যদি কিছু মনে করে, তাই। মাইশা বুঝলো ব্যাপারটা, জিজ্ঞাসা করলো, গাড়ি কোথায়? ইরশাদ খুশি মনে মাইশাকে সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। মাইশা সেদিকে গেল আর ইরশাদ তার পিছু পিছু যাচ্ছে। মাইশা ওর সাথে যাবে ভেবেই তার কেমন যেন খুশি খুশি লাগছে। মাইশার কথা আরও কিছুক্ষণ শুনতে পারবে ভেবে খুশিতে নাচতে ইচ্ছা করছে তার। ইরশাদ গাড়ির দরজা খুলে দিল। মাইশা গিয়ে উঠে বসলো। ইরশাদ গাড়ি স্টার্ট দিতেই মাইশা জিজ্ঞাসা করলো, এবার বলুন, কি বলবেন? ইরশাদ গাড়িতে ওঠার আগেই ভেবে রেখেছিল সে কি বলবে, কিছু একটা হলেও জিজ্ঞাসা করতে হবে তার, নইলে মাইশা তাকে ভুল বুঝবে। এমনিতেই কথা বলে না, তখন তো আরও বলবে না। ইরশাদ গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করলো, লিপিকা কেমন আছে? মাইশা উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। ওরার ওয়াহিদের বিয়ে হবে কিছুদিন পর। ইরশাদ খুশি হলো শুনে, বলল, ভালো খবর, লিপিকার আর কোনো চিন্তা নেই। মাইশা উত্তর দিল না। ইরশাদের কাছে খবরটা ভালো হলেও মাইশা জানে এই খবর তার কাছের আরেকজনের জন্য কতটা কষ্টের। ইরশাদ আবার জিজ্ঞাসা করলো, ভাবনা কালকে কাঁদছিল কেন? আমি জানি তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু তবুও জিজ্ঞেস করছি, যদি আমি কোনো কাজে লাগি। মাইশা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিটে হেলান দিয়ে বলল, ভালোবাসার কান্না। আমি যেখানে কোনো সাহায্য করতে পারছি না সেখানে আপনি তো আরো আগে পারবেন না। তারপর দুইজন নিশ্চুপ। ইরশাদের কিছু একটা মনে হতেই সে আবার জিজ্ঞাসা করলো, ভাবনা কি ওয়াহিদকে? বাকি কথা বলার আগেই মাইশা বলল, এখানে নামিয়ে দিন, ওই গলি দিয়ে ঢুকলেই আমার বাসা। ইরশাদ আর কিছু বলল না। মাইশা নামার আগে একবার বলল, আশা করি আপনার আর কোনো প্রশ্ন নেই। আপাতত নেই, হলে আবার তোমাকে ডেকে নেব, এখন আসতে পারো। মাইশা দরজা খুলে নামার আগে একবার ইরশাদের দিকে তাকিয়ে বলল, পরের বার ডাকলে কণা আপুর সাথে কথা বলে নেবেন, যেন লুকিয়ে নয় তার সামনে কথা বলতে পারি। ভালোবাসায় এক চিমটি পরিমাণ ফাঁকও রাখতে নেই। ফাঁকটা ক্ষুদ্র হলেও দূরত্বটা বিশাল হতে বেশি সময় লাগবে না। মাইশা আর দাঁড়ালো না, চলে গেল। ইরশাদ মাইশার শেষের কথাটা ভাবতে লাগলো, বুঝে আসতেই মুচকি হাসলো, বলল, তোমার কথাগুলো অল্প হলেও তার অর্থের বিশালতা সুবিশাল। অনেকক্ষণ যাবৎ ওয়াহিদের সাথে বসে আছে ভাবনা, কেউ কোনো কথা বলছে না। ওয়াহিদ কিছু একটা বলতে গিয়েও বারবার আটকে যাচ্ছে। ভাবনা বুঝেছে ওয়াহিদের হয়তো সংকোচ হচ্ছে, তাই সে নিজেই জিজ্ঞাসা করলো, কিছু বলবি ওয়াহিদ? ওয়াহিদ ঠিকঠাকভাবে বসলো, কিছুটা সংকোচ রেখেই আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, তুই কি কোনোভাবে রেগে আছিস আমার উপর? আমি কি কোনো ভুল করেছি? ভাবনা চট করে তাকালো ওয়াহিদের দিকে। ওয়াহিদ এখনো ভাবনার কথা ভাবে, এখনো গুরুত্ব দেয় তার রাগ করার না করার। ভাবনার মনে একটা অজানা ভালো লাগা সৃষ্টি হলো, কিন্তু সেটা মনে বেশি প্রশ্রয় পাওয়ার আগেই সে নিজেকে সামলে নিল, বলল, না তো, আমার কোনো আচরণ কি তোর এমন লেগেছে? ওয়াহিদ আবারও জিজ্ঞাসা করলো, আমি কি লিপিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি? আমার কি আরও কিছু অপেক্ষা করতে হবে? তোদের সাথে পরামর্শ করতে হতো, তোকে জানাতে হতো। আমি কি বেশি তাড়াহুড়ো করে ফেললাম?
ভাবনার খুব ইচ্ছা করলো বলতে, হ্যাঁ তুই ভুল করেছিস, বিয়েতে না করে দে, শুধু আমার হয়ে থাক। লিপিকাকে বলে দে তুই শুধু আমাকে ভালোবাসিস, আমার হয়ে যা ওয়াহিদ, বাকি সবাইকে ভুলে যা। কিন্তু বলতে পারল না সে। ওয়াহিদের লিপিকাকে বিয়ে করার সিদ্ধান্তে সে বুঝে গেছে তার প্রতি ওয়াহিদের কোনো টান নেই। যদি এতটুকু হলেও ওয়াহিদের মনে ভাবনার জন্য কোনো ভাবনা থাকতো, তবে অবশ্যই লিপিকার ব্যাপারে হুট করে এভাবে সিদ্ধান্ত নিতে পারতো না সে। যেখানে তার ফিলিংসের কোনো মূল্য নেই, সেখানে সে কোনোভাবেই পারবে না যেচে গিয়ে নিজেকে ছোট করতে। হ্যাঁ, ভালোবাসায় হয়তো ইগো নিয়ে ছোট বড় দেখানো উচিত না, কিন্তু সে পারছে না। সে কিছুতেই মানতে পারছে না যে ওয়াহিদ তার সব আশায় এক নিমিষে এইভাবে পানি ঢেলে দিল। ওয়াহিদ যদি একবারও এই সিদ্ধান্ত সবাইকে বলার আগে ভাবনাকে জানাতো, তবে হয়তো পরিস্থিতি আলাদা হতো। ভাবনার সাথে সাথে জানিয়ে দিত নিজের ভালোবাসার কথা, কিন্তু ওয়াহিদ সেটা করেনি। এখন হয়তো তার চিন্তা ভাবনা আসছে, কাল গিয়ে সে ঠিকই আবার লিপিকার দিকে ঝুঁকে যাবে। ভাবনা কি করলো না করলো সেটার খেয়াল থাকবে না। ভাগ্য যদি তাদের মিল না লিখে, তাহলে ভাবনা জোর করে ভাগ্যের সাথে লড়াই করবে না। ভাবনাকে চুপ থাকতে দেখে ওয়াহিদ তুড়ি পাচালো তার সামনে। ভাবনা তাকাতেই ওয়াহিদ আবার প্রশ্ন করলো, কিরে কিছু বল। ভাবনা মুচকি হাসলো। আল্লাহ হয়তো এটাই চাই রে, নইলে যে তুই কিছু করার আগে একবার হলেও আমাকে জানাতিস, সে এবার বিয়ের মতন একটা সিদ্ধান্ত হুট করে নিত না। সবটা ভাগ্য বলে মেনে নে, কি করলে কি হতো এসব ভাবিস না। ওয়াহিদ ভাবনার হাত মুঠো করে ধরলো, বলল, তাহলে তুই কেন কালকে থেকে কথা বলছিস না আমার সাথে? কেনই বা আমার ফোন ধরছিস না? ভাবনা হাত ছাড়িয়ে নিল নিজের। ভাল লাগছিল না তাই ধরিনি। আর আমার মনে হয় এখন তোর আমার থেকে বেশি লিপিকার মন কিভাবে জয় করা যায় সেটা নিয়ে ভাবা উচিত। ওয়াহিদ উদ্বিগ্ন গলায় আবারও বলল, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস আমার হাত ছাড়বি না, সবসময় আমার পাশে থাকবি। ভাবনা বলল, বলেছি যখন অবশ্যই নিজের কথা রাখবো। আর এখন লিপিকার সময় হয়েছে তোর পাশে থাকার, আমি তো শুধুই তোর ফ্রেন্ড। আচ্ছা এসব বাদ দে, বল লিপির ফ্যামিলি সব জানে, রাজি করিয়েছিস? ওয়াহিদ মুচকি হেসে বলল, একমাত্র মেয়ের আবদার ফেলতে পারিনি। রাজি হয়ে লিপিকার মা বাবা আপাতত আকত করিয়ে রাখবে। আমাকে কড়া হুঙ্কার দিয়েছে, যথেষ্ট টাকা উপার্জন করার আগে ওনার মেয়েকে নিতে পারবো না বলে আরেক দফা হাসলো ওয়াহিদ। ভাবনা মুগ্ধ হয়ে দেখলো সেই হাসি। এই হাসি তার শখের পুরুষের অন্য নারীর জন্য হাসি। শেষ ভরসা একটাই ছিল, হয়তো লিপির মা বাবা রাজি হবে না, কিন্তু সেটাও যখন হয়ে গেল তখন আর বাধা নেই। ভাগ্য সব দিক দিয়ে ভাবনার এগিয়ে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। ভালো তো, আজকের ডেট ফাইনাল করে জানাস কিন্তু, আমরাও যাব তো। ওয়াহিদ বলল, তোকে তো জানাবই, তুই না আসলে আকতেই হবে না। হাজার হোক তুই আমার একমাত্র ঝগড়া করার সাথী। ভাবনা হেসে বলল, সত্যি আমি না আসলে তুই লিপিকে বিয়ে করবি না? ভাবনার কথায় গুরুতর ভাব প্রকাশ পেতেই খানিকটা ভরকে গেল ওয়াহিদ। হাসি উড়ে গেল সাথে সাথে। ভাবনা বুঝতে পেরে মুচকি হাসলো, বলল, মজা করছি, যাব আমি, আসি রে এখন। ওয়াহিদ বলল, আমি এগিয়ে দেই। ভাবনা ব্যাগ কাঁধে নিতে নিতে বলল, লাগবে না, আসছি রে, টাটা। ওয়াহিদ মুচকি হেসে বিদায় দিল ভাবনাকে। ভাবনাও নিজের চোখের পানি আড়াল করতে করতে বেরিয়ে এলো কফি শপ থেকে, কিন্তু রিকশায় বসার পর আর নিজেকে আটকে রাখতে পারল না, ঝরঝর করে কেঁদে দিল। ভাগ্য এতটা নিষ্ঠুর কেন হলো? খুব কি ক্ষতি হতো যদি ওয়াহিদও ভালোবাসার বিনিময়ে ভাবনাকে ভালোবাসতো? মুখ চেপে কাঁদতে লাগলো ভাবনা। এক সময় চোখ মুছে নিজেকে শান্ত করলো। কেঁদে সত্যি কোনো লাভ নেই, যা ক্ষতি হওয়ার হয়েই যাবে শীঘ্রই। এখন শুধু সময় তাকে কার সাথে মিলিয়ে দেয় সেটা দেখার অপেক্ষা। তুমি ইদানিং আর আগের মতো আমার সাথে কথা বলো না কেন ইরশাদ? কণার কথায় ইরশাদ কি উত্তর দিবে ভেবে পেল না। সে সত্যিই জানে না আজকাল কেন তার আর কণার সাথে কথা বলার ইচ্ছা করে না। কণার সাথে কথা বলতে গেলেই মনে হয় সে অন্যায় করছে কারোর সাথে, এমনকি কণাকেও ঠকাচ্ছে সে। কণা যদি সত্যিটা জানতে পারে তখন সে সইবে কিভাবে? সত্যিটা ইরশাদ স্বীকার করুক আর না করুক, আইনি মতে না হলেও ইসলামিক মতে সে বিবাহিত। কি হলো? ইরশাদ ভাবনায় এতটাই মশগুল ছিল যে কণার হুট করে জোরে কথা বলে ওঠায় সে চমকে গেল। কণার আরও একবার প্রশ্ন করায় সে তাকালো কণার দিকে, মুখে বলল, তেমন কিছু না কণা, এমনি আসলে ভালো লাগে না তাই। কণা ইরশাদের একটা হাত জড়িয়ে ধরলো, ঠোঁট পাকিয়ে বলল, কথা বলো। তুমি তো জানো ইরশাদ আমার ভীষণ ভয় হয়
তোমাকে হারিয়ে ফেলার ভয়ে। এখনো হাতে আরো কিছু মাস সময় আছে। এই সময়টা ভয় যেন আমাকে আরো আঁকড়ে ধরেছে। তোমার একটু অবহেলা আমাকে দুমড়ে মুচকে শেষ করে দেয়। এমন করো না প্লিজ। ঈশাদ কি বলবে, সে শুধু তাকিয়ে দেখছে কণাকে, উপলব্ধি করার চেষ্টা করছে কণার ভালোবাসার। এতদিন তার মনে কখনোই কোনো কিছু আসেনি বা সে এসব নিয়ে ভাবেওনি, কিন্তু বিয়ের সময় যত এগিয়ে আসছে তত যেন ঈশাদের মনে ভাবনা বাড়ছে। কি হবে এইসব কিছুর পরিণতি? একটা বিয়ে করার পর সেটাই বিচ্ছেদ হওয়ার আগেই আরেকটা বিয়ে কিভাবে করবে সে? এটা তো ইসলামিক দৃষ্টিতে অপরাধ, গুনাহ। এই পাপ আল্লাহ সইবে না, আর না কখনো ঈশাদ সুখী হতে পারবে। তুমি আজকাল কি এত ভাবো ঈশাদ? ঈশাদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। পরিণতির কথা ভাবি। কণা ঈশাদের হাত ছেড়ে তার দিকে তাকালো, বলল, কিসের পরিণতি? ঈশাদ মুখ ফসকে বলে ফেলেছে কথাটা, খেয়াল করেনি সে কি বলছে। আসলে কণার সাথে সম্পর্ক জানার পর মা বাবা তাকে আরো বেশি দূরে সরিয়ে দিয়েছে। এরপর যদি সে কণাকে বিয়ে করে তখন কি হবে? তখন তো বিপদ আরও বাড়বে, আর তার মা বাবা নিশ্চয়ই কথাটা চাপিয়ে রাখবে না। আর যদি মিহান যদি চলে আসে তখন কি হবে? ঈশাদ সিদ্ধান্ত নিল এই ব্যাপারে তার সঙ্গে যে একমাত্র আছে তার ভাইয়ের সাথে আলোচনায় বসবে সে। তবে আপাতত আজকে রাতের পার্টিটা শেষ করা যাক, তারপর না হয় কথা বলা যাবে। কণা, আমি একটু বাসায় যাব, কিছু ইম্পর্ট্যান্ট কাজ মনে পড়েছে তো তাই। আমি আসছি, তুমি বাসায় চলে যেও। গাড়ি এনেছো নিশ্চয়ই? কণা উত্তর দিল, হ্যাঁ এনেছি, কিন্তু তুমি। কণাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঈশাদ নিজের গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। কণার ভীষণ খারাপ লাগলো। ঈশাদ ইদানিং তাকে গুরুত্ব দিচ্ছে না। মাঝে মাঝে মনে হয় ভালোবাসাটা আগের মতন নেই, কিন্তু এসব ভাবতে বা বিশ্বাস করতে ভয় হয়, কষ্ট হয়। পরক্ষণে মনে হয় না, হয়তো ঈশাদ কোনো কারণে চিন্তিত। সব ঠিক হয়ে গেলেই ঈশাদ আগের মতন হয়ে যাবে। প্রতি মুহূর্তে এইসব বলেই নিজেকে শান্ত রেখেছে কণা। ভালোবাসায় বিশ্বাস রাখাটা জরুরি, ভরসা রাখাটা জরুরি। শুধুই শেষ পর্যন্ত সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য এভাবেই অনেক কপতি নিজেকে মানিয়ে নিয়েছে সব কিছুর সাথে। মাইশা তখন থেকে সৃজনীর শাড়ির কুচি ঠিক করার চেষ্টা করছে, কিন্তু সৃজনী এতই নড়াচড়া করছে যে বারবার ওর শাড়ির কুচিটা নষ্ট হয়ে যাচ্ছে। মাইশা বিরক্ত হয়ে বলল, কি সমস্যা তোর? কে কামড়াচ্ছে তোকে? বারবার নড়চড় করছিস কেন? সৃজনী মাইশার মন ভোলানোর জন্য মিষ্টি একটা হাসি দিল, কিন্তু মাইশার রাগী চোখে তাকালো তার দিকে। সৃজনী অমনি চুপ হয়ে গেল। ঠিক করে দিলাম, যদি আবার নষ্ট করেছিস ড্রেস পরিয়ে নিব, তখন নিয়ে যাব তোকে। মানা করলাম যে তুই ছোট, তো শাড়ি পরার দরকার নেই, কিন্তু তুই তো কোনো কথাই শুনলি না। দিন দিন বেয়ারা হয়ে যাচ্ছিস, আদরে বাদর হয়ে যাচ্ছিস একদম। এবারে সবগুলো মানুষ তোকে আদর দিয়ে বিগড়ে দিচ্ছে। কত দিন হলো তোর পেটে কিছু পড়েনি, আসি একবার অনুষ্ঠান থেকে, দেখিস তোর কি অবস্থা করি আমি। বোনের বকা খেয়ে সৃজনী অভ্যস্ত, আর আজকে যখন জেদ করে শাড়ি পরতে চাইলো তখন বোনের নজর দেখেই বুঝে গিয়েছিল গন্ডগোল হলে মায়ের একটাও মাটিতে পড়বে না। এখন একমাত্র ভাবনা আপু তাকে বাঁচাতে পারবে। সৃজনীর ভাবতে দেরি, ভাবনার আসতে দেরি নাই। মাইশা সৃজনীকে বকছে শুনেই ওই ঘর থেকে ছুটে এসেছে সে। কি সমস্যা তোর মাইশু? সৃজনীকে না বকলে ভালো লাগে না? মাইশা নিজের চুলের খোপাটা ঠিক করতে করতে বলল, এই যে এলেন আরেক বাদর। নিজে তো বাদর হয়েছে, এখন নিজের ছোট বোনকেও তুই বানাচ্ছিস। তুই এখনো রেডি হসনি কেন? অনুষ্ঠান কি তোর জন্য অপেক্ষা করবে? ভাবনা গিয়ে সৃজনীর পাশে বসলো। সৃজনীর চুলগুলো ঠিক করতে করতে বলল, আমি তো তৈরি। মাইশার হাত থেকে চিরুনি পড়ে গেল সাথে সাথে। ভাবনার দিকে তাকিয়ে চিল্লিয়ে বলল, এই তুই এই অবস্থায় যাবি? এমন ভূত সেজে? কি বাজে লাগছে তোকে দেখতেছি। আরে বাবাই এর বন্ধুর ছেলে এসেছে বিদেশ থেকে, তাই অনুষ্ঠান করছে। একটু তো ভালো মতো সাজা উচিত ছিল তোর, নাকি? এত বড় একটা অনুষ্ঠান। মাইশার এসব বলার কারণ সে ভাবনাকে সবটা ভুলিয়ে রাখতে চায়, তাই সে ভাবনাকে সুন্দর করে সাজতে বলছে বারবার। ভাবনা সাজতে ভীষণ ভালোবাসে, তাই মাইশা ভেবেছে হয়তো এইসব কিছুর মধ্যে দিয়ে গেলেই ভাবনা কিছুটা স্বাভাবিক হবে। মাইশার কথায় ভাবনা মলিন হাসলো, বলল, সাজার আর কোনো কারণ নেই রে, সব শেষ হয়ে গেছে। মাইশা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সৃজনী রেডি হয়ে গেছে দেখে ওকে মা বাবার ঘরে যেতে বলল। তারপর ভাবনার পাশে গিয়ে বসে বলল, কে বলেছে সব শেষ হয়েছে? আমরা তো আমাদের ভবিষ্যৎ শুরুর দিকে যাচ্ছি। এখন কেবল শুরু। নিজেকে ঠিক কর, আগের ভাবনা হয়ে যা, সব ঠিক হয়ে যাবে দেখিস। ভাবনা তাচ্ছিল হাসলো। ঠিক হওয়ার নয় কিছু, এতদিন ধরে বুনে আসা স্বপ্ন কি এত সহজে ভুলে যাওয়া যায়?
এতদিনের সাজানো স্বপ্ন, সাজানো ভালোবাসা এক মুহূর্তেই সেটা অন্যের হয়ে গেল। এই শোক কি এত সহজে ভুলে মানিয়ে নেওয়া যায়? কিন্তু ভাবনা বুঝেছে মাইশার কথা না শুনলে মাইশা তাকে ছাড়বে না, তাই বাধ্য হয়ে বলল, কি চাস তুই? আরো সাজবো? ভাবনার কথাই মাইশা হাসলো। আরো সাজবি কি? তুই তো সাজিসই নি। আর তোকে সাজিয়ে দিই একদম আমার মনের মতো করে। মাইশা উঠতে নিবে তার আগে ভাবনা ওর হাত টেনে ধরে। মাইশার দিকে তাকাতেই বলে, তুই আমাকে সাজিয়ে দিলে আমিও তোকে সাজাবো, কথা দে। মাইশার মুখ মলিন হয়ে গেল সাথে সাথে। আমার সাথে কি সাজ মানায়? আমি শ্যামলা, মোটা, আমাকে কোনো সাজে ভালো লাগবে না। আর এমনিতেও আমার জীবন থেকে সব রং সেই দিনই শেষ হয়ে গিয়েছে, যেদিন আমি শেষ সেজেছিলাম। ভাবনা মাইশার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি তোর এত কঠিন কঠিন কথা বুঝি না। আমি জানি তুই সাজতে পছন্দ করিস না, কিন্তু সাজলে তোকে ভীষণ ভালো লাগে। তুই সবসময় আমার কাছে সব থেকে সুন্দর একটা মেয়ে। তোর মনটা পবিত্র, নিষ্পাপ। আর কি লাগে সুন্দর হতে? মাইশা বলল, নিষ্পাপ? কি জানি, মাঝে মাঝে মনে হয় আমি হয়তো কোনো অন্যায় করেছি, যার খেসারত আমার মা, বাবা আর বোনকে দিতে হচ্ছে। ভাবনা মাইশাকে টেনে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে নিল। ওর খোপাটা খুলে দিতে দিতে বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নিজেকে খোপার মতো সবসময় বেঁধে রাখিস না। একটু প্রাণ খুলে নিঃশ্বাস নে। সবটা ভুলে যাওয়ার চেষ্টা কর। যা হয়েছে নিয়তি বলে মেনে নে। এতে করে দোষ নেই। শুধু শুধু তুই কেন নিজেকে দায়ী করবি? মাইশাকে হালকা মেকআপ করে সাজিয়ে দিল ভাবনা। মাইশা উঠে এবার ভাবনাকে নিজের জায়গায় বসালো। ভাবনাকে সাজিয়ে দিতে দিতে বলল, তুই মানিস এইসব কথা? তাহলে কেন নিজেকে ঠিক করছিস না? ভাবনা উত্তর দিল, চেষ্টা তো করছি, না হলে কি তোর কথা শুনে সাজতাম? মাইশা হাসলো। মাইশারা সবাই পৌঁছে গিয়েছে অনুষ্ঠানে। মূলত ভাবনার বাবার ছোটবেলার বন্ধুর বাড়ি এটা। অনেকদিন যোগাযোগ নাই ওনাদের। হুট করে একদিন রাস্তায় দেখা, তারপরে আবার আগের কথা স্মৃতিচারণ আর নম্বর নেওয়া। সেই হিসেবে ওদের সবাইকে দাওয়াত দিয়েছে উনি। বিশাল বড় ডুপ্লেক্স বাড়ি ওদের। ভাবনা এই নিয়ে চিন্তিত যে বড়লোক বাড়ির মানুষগুলো তাদের সাথে কেমন ব্যবহার করবে। কিন্তু ভাবনাকে নিশ্চিন্ত করে ভাবনার বাবার বন্ধু আর তার স্ত্রী দুজনই ভীষণ সখ্যপূর্ণভাবে মনোভাব দেখিয়েছে। ভাবনা সৃজনী মাইশাকে জড়িয়ে ধরে আদর করেছে, একদম নিজের মেয়ের মতন। ওদের তিনজনকেই নিজের বাড়ি ভেবে এখানে ঘুরতে বলেছে। ভাবনা, সৃজনী, মাইশা এক জায়গায় চুপটি করে দাঁড়িয়ে আছে। যতই নিজের মনে করতে বলুক, তাই বলে তো আর নিজের হয়ে যায় না, তাই না? ভাবনার মা বাবা গল্প করছে অন্যদের সাথে। ওরা আগত্যা নিজেদের মতন দাঁড়িয়ে সব দেখছে। হুট করে পিছন থেকে কেউ একজন ডাকলো, ভাবুক মেয়েটি না তুমি? ভাবনা পিছন ফিরে। ভাবনার সাথে মাইশা আর সৃজনীও পিছু ফিরে। ভাবনা আর মাইশা চিনলেও সৃজনী চিনে না মানুষটিকে। ভাবনা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি এখানে? সৌরাজ বরাবরের মতন বাঁকা হেসে বলল, হ্যাঁ আমি, কারণ এটা আমার বাড়ি। বাই এনি সেন্স আপনি বা আপনারা কি আমাকে ফলো করছেন? ভাবনা রেগে কিছু বলবে তার আগেই ভাবনার মা বাবা আর ভাবনার বাবার বন্ধু ও তার স্ত্রী আসে। এসে সৌরাজকে ডেকে নিয়ে বলে এটাই তাদের ছেলে, যার জন্যই পাঠিয়ে রাখা। এতদিন বিদেশি ছিল, মা বাবার সাথে বাকি জীবনটা থাকবে বলে এখন এখানে চলে এসেছে। ওইখানে চাকরির অফার পেয়েও। সৌরাজের মা বাবা ছেলের প্রশংসায় পঞ্চমুখ। ভাবনার বিরক্ত লাগছে এইসব। সে খালি এপাশ ওপাশ তাকাচ্ছে। সৌরাজের মা সেটা খেয়াল করে জিজ্ঞাসা করে, কোনো সমস্যা হচ্ছে তোমার ভাবনা মা? নিজের নাম শুনতেই ভাবনা সেদিকে তাকিয়ে মুচকি হেসে বলে, না আন্টি, সমস্যা নেই, এমনি দেখছিলাম। সৌরাজের মা বাবা ভাবনার মা বাবাকে নিয়ে আবার গল্প করতে চলে যায়। সৌরাজ ভাবনার কাছে এসে জিজ্ঞাসা করে, নামের সাথে তোমার সম্পূর্ণ মিল আছে। ভাবুক মেয়ের নাম ভাবনা, পারফেক্ট কম্বিনেশন। ভাবনা ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনি আমাকে তুমি বলছেন যে? ক্লাসে তো বললেন আপনি অচেনা মানুষদের আপনি বলেন। সৌরাজ হাসলো, বলল, খেয়াল করেছো তাহলে আমার কথা? আসলে তোমাকে তো আমি ছোট থেকে দেখছি, চিনি বলা যায়, অচেনা না তুমিও আমার কাছে, তাই তুমি করে বললাম। বাই দ্য ওয়ে। বলে সৌরাজ পিছনে বরাবরের মতন অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে থাকা মাইশার দিকে তাকায়, আবার ভাবনার দিকে তাকিয়ে বলে, তুমি কি ফেল করেছিলে নাকি কয়েকবার? না মানে তোমার ছোট বোন তোমার সমবয়সী কিভাবে হলো? এক ক্লাসও কিভাবে হলো?
যখন লাস্ট তোমাকে দেখেছিলাম তোমার তো কোনো যমজ বোন ছিল না? ভাবনা চোখ মুখ কুচকে নাক ফুলিয়ে বলে। ও হারিয়ে গিয়েছিল, এখন খুঁজে পেয়েছি, বুঝেছেন? সৌরাজ আরও কিছু বলবে তার আগেই কোথা থেকে বেবি বলে একটা ডাক শোনা গেল। সৌরাজ ও শিট বলে পিছনে তাকালো। যা ভেবেছিল তাই, এই মেয়েটা তাকে বিদেশেও জ্বালিয়েছে আর এখন তার পিছু পিছু দেশে এসে এখানেও জ্বালাচ্ছে। ওর ফুপির মেয়ে না হলে এতদিন ওকে জ্বালানোর শাস্তি বুঝিয়ে দিত। বেবি তুমি? সৌরাজ বিরক্তিতে চ শব্দ করলো, বলল, তোরে কতবার বলছি না আমি বেবি টেবি না, আমাকে এইসব বলবি না বনলতা। বনলতা বলে মেয়েটি ন্যাকি সুরে বলল, বনলতা না, বন বলে ডাকো। কল মি বন, অনলি বন। অবশ্য তুমি চাইলে তিসও বলতে পারো, যেহেতু আমার নাম তিশা। বনলতা কথা শুনে সৃজনী আর ভাবনা ফিক করে হেসে দিল। বনলতা সেটা দেখেও ইগনোর করলো। তারপর সৌরাজকে টেনে নিয়ে চলে গেল। ওরা যেতেই ভাবনা বলল, নামটা শুনে একটা গান মনে পড়ল। নাম দিয়েছি বনলতা, যখন দেখেছি সেইখানে সেখানে তোমায় ভালোবেসেছি। সৃজনী হাসলো, বলল, একটু ভুল হয়েছে আপু, গানটা এইভাবে হবে। নাম দিয়েছি বন জঙ্গল, যখন দেখেছি সেইখানে সেখানে তোমায় আপদ ভেবেছি। বলে ভাবনা আর সৃজনী হাসলো। মাইশা চোখ রাঙিয়ে তাকাতেই ওরা দুইজন চুপ করে গেল। মাইশা ওইখানে থেকে ঠোঁট টিপে হাসতে হাসতে অন্য জায়গায় চলে গেল। তুমি এইখানে? চেনা গলা পেতেই পিছন ফিরে ইরশাদকে দেখতে পেল মাইশা। সেও যে কম অবাক হয়েছে সেটা না, সেও পাল্টা প্রশ্ন করলো, আপনি এখানে? ইরশাদ মাইশার পাশে এসে দাঁড়ালো, বলল, আমার ফ্রেন্ড সৌরাজ বিদেশে যখন আমি পড়তাম তখন ওর সাথেই পড়তাম, তারপর তো আমি চলে আসলাম। ইরশাদের কথা শুনে মাইশার কিছু মনে পড়ল। চোখের অশ্রুগুলো বিষাক্ত স্মৃতিতে ভরে উঠতে চাইল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, আমার বাবার ফ্রেন্ডের বাড়ি এটা। সৌরাজ স্যারের বাবা আমার বাবার ফ্রেন্ড, তাই।